অনেক দিন আগের কথা। সূর্যনগর রাজ্যের রাজা ছিল সূর্যপ্রতাপ। রাজা ছিল ভীষণ প্রজাদরদি, কিন্তু রাজার ঘরে কোনো সন্তান ছিল না। তাই রাজা আর রানী দুজনই বেশ দুঃখী ছিলেন। প্রাসাদে কেউ আসছে না কেন? মনে হচ্ছে এটা পোড়া বাড়ি, যার কোনো প্রাণ নেই। কি করে কেউ আসবে বলেন মহারাজ? আমাদের কোল যে ফাঁকা, সন্তান নেই বলে কত বঞ্চনা সহ্য করতে হয়। কার এত সাহস যে আমার রানীকে কষ্ট দেয়? তার নাম বলো, আমি আজই তার গর্দান নিব। কয়জনের গর্দান নিয়ে কয়জনকেই বা চুপ করে রাখতে পারবেন মহারাজ? ওরা হয়তো ভয়ে সামনে কিছুই বলবে না, কিন্তু আড়ালে আড়ালে তো মুখ লুকিয়ে হাসবে। পূজারা ভাবে আপনার মুখ দেখলে তাদের অশুভ হবে, তাই ভোর থাকতে থাকতে মালি ঝাড়ুদার সবাই আগে আগে চলে যায়, আর অনেকেই তো কাজও ছেড়ে দিয়েছে। এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আপনি কষ্ট পাবেন মহারাজ, আর আপনি কষ্ট পেলে যে আমারও কষ্ট হয়। আর তাছাড়া সন্তান না হওয়ার দোষ তো আপনার একার নয়, আমিও সমান দোষী। ভেতরে চলুন মহারাজ, আপনার আহারের আয়োজন করেছি। তুমি যাও রানী, আমার কিছু ভালো লাগছে না। এসব কথা আমি শুনবো না মহারাজ। সময় মতো আহার না করলে আপনি যে অসুস্থ হয়ে যাবেন, আর আমি কিছুতেই এসব দেখতে পারবো না। আচ্ছা বেশ, তুমি যাও, আমি কিছুক্ষণ পরই আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি মহারাজ, আপনি আসুন। রাজা এবার পড়ল মহাভাবনায়, কি করে তিনি সন্তানের বাবা হবেন। ঠিক তখন তার মন্ত্রীকে ডেকে পাঠালেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কোনো বিশেষ সংবাদ আছে মহারাজ? এভাবে এই সময় ডেকে পাঠালেন? তুমি কি জানো, প্রাসাদের ঝাড়ুদার থেকে দাসী সবাই ভোর থাকতে কাজ গুছিয়ে চলে যাচ্ছে। তারা আমার মুখ দর্শনও করতে চায় না, কারণ আমার কোনো সন্তান নেই বলে। অপরাধ ক্ষমা করবেন মহারাজ, ওরা আমাদের মূর্খ প্রজা। ওরা এখনো কুসংস্কার মেনে চলে। আপনি কিছু মনে করবেন না, উপরওয়ালা চাইলে কি না হয়। মন্ত্রীর কাজ তো মন্ত্রণা দেওয়া। তুমি কি পারো না আমার মাথায় এই আটকুড়া বদনাম ধুয়ে মুছে সাফ করে দিতে? মহারাজ, আপনি চাইলে আমি আপনার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে আসতে পারি, কিন্তু সন্তান এ তো বড়ই অমূল্য। আমি কেমন করে আপনাকে সন্তান এনে দিতে পারি মহারাজ? আমার রাজ্যে প্রজাদের ঘরে তো সন্তানের অভাব নেই। দেখো না, কেউ যদি আমাকে একটা সন্তান দান করে, তাহলে আমি তাদের আমার অর্ধেক রাজত্ব দান করব। রাজার কথা মতো মন্ত্রী চলে গেল বাচ্চার খোঁজ করতে। সারা রাজ্য, এমনকি আশেপাশের রাজ্যের খবর পাঠানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। কেউ তার সন্তান রাজাকে দিতে চাইল না। এরপর হতাশ হয়ে মন্ত্রী ফিরে এলো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আপনাকে সন্তান এনে দিতে পারলাম না। প্রজারা বলল তারা তাদের সন্তানকে মেরে ফেলবে, তবু দান করবে না। আমি পারলাম না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। সারা রাজ্য, এমনকি আশেপাশের রাজ্যতে খবর পাঠাও, যে বলে দিতে পারবে আমি কবে বাবা হব, তাকে আমার অর্ধেক সম্পত্তি দান করব। রাজার এমন ঘোষণাও কাজে দিল না। কেউ এলো না রাজাকে এরকম সুসংবাদ দিতে যে তিনি কবে বাবা হবেন। কোনো উপায় না পেয়ে রাজা গোপনে রাজ্য থেকে চলে গেল। মহারাজকে ছলে বলে কৌশলে
আমি এমন তৈরি করে রেখেছি যে আমি যা বলি মহারাজ তাই বিশ্বাস করে নেয়। বোকা রাজা বিদায় হয়েছে। এই কে আছিস? সারা প্রাসাদ গোলাপ জল দিয়ে ধুয়ে সুগন্ধ জ্বালিয়ে প্রাসাদকে শুদ্ধ করে নাও। এখন থেকে এই রাজ্যে আমার হুকুম চলবে। এই রাজ্য শাসন করবে মহারানী। আমি পাপী, আমি অপরাধী। আমি কখনো আমার রানীকে সুখী করতে পারিনি। নারীর জীবনে সেরা উপহার হলো মা হওয়া, আর আমি সেই উপহার থেকে আমার রানীকে বঞ্চিত করেছি। আমার জীবনের কোনো মূল্য নেই। আমি বাকি জীবন এই বনেই কাটিয়ে দিব, তবুও আর রাজ্যে ফিরবো না। কে এই গভীর বনে কে কথা বলে? কার এত সাহস যে আমার ধ্যান ভঙ্গ করে? যে আমার ধ্যান ভঙ্গ করেছে তার সন্তান যেন শান্ত গাছ হয়ে যায়। আর কে তুমি? কাঁদছো কেন? কি চাই তোমার? আমি এক হতভাগ্য রাজা, প্রজাদের মুখে হাসি ফোটাতে পারিনি বলে এই বনের জীবন বেছে নিয়েছি। আমার কোনো সন্তান নেই বলে আমি এই বনের জীবন বেছে নিয়েছি। আর আপনি আমার সন্তানকে শান্ত গাছ হওয়ার অভিশাপ দিলেন বাবা। আমার কথা বিফলে যায় না। আমি দেখতে পাচ্ছি তোমার একটা ফুটফুটে মেয়ে হবে, কিন্তু তার জীবনে বড্ড বিপদ। কি করে সম্ভব সন্ন্যাসী বাবা? এত কিছু যেহেতু বললেনই, তাহলে আরেকটু বলে দিন, কি করলে আমি কন্যা সন্তানের পিতা হতে পারি? রাজা সূর্যপ্রতাপ, তোমার রাজ্যের ছোট্ট একটা গ্রামের নাম কাজল দিঘি। আর সেই গ্রামে বাস করে কাজল রেখা নামে একটা মেয়ে, যে চোখ মেললে সূর্য হাসে, যার হাসিতে ফুল ফোটে, আর পায়ের স্পর্শে রুক্ষ মাটিও বিছিয়ে দেয় নরম ঘাসের চাদর। তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। কিন্তু সন্ন্যাসী বাবা, আমি তো বিবাহিত। আমি আবার বিবাহ করলে আমার মহারানী মনে অনেক আঘাত পাবে। তুমি রাজা হলেও বড্ড সরল। তোমার সাথে ওই কাজল রেখারই বিয়ে হবে, আর বিয়ের পর কাজল রেখাকে এই আঙ্গুরগুলো খেতে দিও। তোমাদের ভালো হবে। আর প্রাসাদে কিন্তু ওর অনেক শত্রু হবে, আর তোমাদের বাচ্চারও অনেক বিপদ হতে পারে, কারণ সৎ লোকের শত্রুর অভাব হয় না। বেশ, আমি ফিরে যাচ্ছি। তবে আপনার অভিশাপ ফিরিয়ে নিন সন্ন্যাসী বাবা। তীর একবার হাত ফুসকে পেরিয়ে গেলে যেমন তাকে আটকানো যায় না, ঠিক অভিশাপও তেমনি। তবে কি আমার কন্যা গাছ হয়ে জীবন কাটাবে? ওর কি মানব জীবন ফিরে পাওয়ার কোনো উপায় নেই? রাজকন্যার গাছের জীবনকে যদি কোনো প্রকৃত ভালোবাসা স্পর্শ করে, তাহলে সে আবার আগের জীবনে ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ সন্ন্যাসী বাবা। আমি তবে আবার ফিরে যাই। একরাশ ভালোবাসা নিয়ে রাজা আবার রাজবাড়িতে ফিরে গেল। রাজা প্রাসাদের সাজসজ্জা দেখে চমকে গেল। মহারাজ, আমি জানতাম আপনি ফিরে আসবেন, তাই তো নিজে দাঁড়িয়ে সব কিছু সাজিয়েছি। মন্ত্রী মশাই কোথায়? ওনাকে বলো যে জরুরি দরকার, আর আমাদের কক্ষে যেন অন্য কেউ প্রবেশ না করে। এত আয়োজন, এত পরিকল্পনা করে আমি মহারাজকে বনে পাঠালাম। এমন কি ঘটলো যে উনি আবার ফিরে এলেন? আর কি এমন জরুরি কাজ আছে যে এত গোপনে করতে হবে? জানতেই হবে আমাকে সবটা। এরপর রাজামশাই অনেক গোপনে ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে। মহারাজ, আমি আজ খুব খুশি। কতদিন বাদে একটা ভালো খবর পেলাম। আমি এক্ষুনি যাচ্ছি কাজল দিঘিতে। তোমার যাত্রা শুভ হোক। কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই এত হন্তদন্ত হয়ে? রাজকার্যে।
কি এমন রাজকার্য আপনার যেটা মহারানীকে বলা যায় না? ক্ষমা করবেন মহারানী, দূত যখন গোপন খবর পাঠায় সেটা কেবল রাজা এবং মন্ত্রীর মধ্যেই গোপন থাকে। এরপর মন্ত্রী কাজল দিঘির উদ্দেশ্যে রওনা দেয়। মন্ত্রী কাজল দিঘিতে গিয়ে কাজল রেখার বাপ কাঠুরিয়ার সাথে দেখা করে। আমি রাজা সূর্যপ্রতাপের মহামন্ত্রী, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি তো আমার খাজনা সময়ের সাথে মিটিয়ে দিয়েছি, তাহলে আপনি কেন এসেছেন? আমার কি কোনো অপরাধ হয়েছে? না না, এইসব কোনো ব্যাপার নয়। আমি আপনার মেয়ে কাজল রেখার জন্য বিয়ের পয়গম্বর নিয়ে এসেছি। আপনার কোনো আপত্তি না থাকলে আমাদের মহারাজ আপনার মেয়েকে তার দুরানি করতে চান। এমন আটকুরে রাজার সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না। মারুন কাটুন যা ইচ্ছে করুন, আমি আমার মেয়েকে নিয়ে এই রাজ্য থেকে চলে যাব, তবুও রাজার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনি এখন আসুন, শুনুন, আমার কথাটা শুনুন। মন্ত্রীর কোনো কথা না শুনে কাজল রেখার বাপ সেখান থেকে চলে যায়। এই কথা আমি কোনোভাবেই আমার মেয়েকে বলতে পারবো না। আমার মেয়ের মতো মেয়ে আর 10 গ্রামে নেই। না না, আর হেলাফেলা নয়, আজই আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করতে হবে। কাঠুরিয়া তো আমার কোনো কথাই শুনলো না। আমি মহারাজকে কি জবাব দেব? যদিও একটু আশার আলো ছিল, তাও নিপতে বসেছে। খালি হাতে আমি কি করে যাব মহারাজের কাছে? আর সব শুনে মহারাজ নিজেকে সামলাবে কি করে? না না, এ কিছুতেই হতে পারে না। তাহলে আমি কি করব? একটা উপায় তো আমাদেরকে বের করতেই হবে, তা যে করেই হোক না কেন, হাল ছাড়া যাবে না। বন্ধুরা, তাহলে সন্ন্যাসীর অভিশাপের কি হবে? আর মহারাজ কি কখনো পিতা হতে পারবেন না? আর কাজল রেখা কি এই সব কথা জানতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরের পর্বে। কত বঞ্চনা সহ্য করতে হয়। কার এত সাহস যে আমার রানীকে কষ্ট দেয়? তার নাম বলো, আমি আজই তার গর্দান। কি বাবা, আমি তো বিবাহিত। আমি আবার বিবাহ করলে আমার মহারানী মনে অনেক আঘাত পাবে। তুমি রাজা হলেও বড্ড সরল। কাজল রেখার বাপ কাঠুরিয়ার সাথে দেখা করে। আমি রাজা সূর্যপ্রতাপের মহামন্ত্রী, আপনার সাথে কিছু কথা বলতে চাই। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার কথা মতো কাজ করতে পারিনি। কাঠুরিয়া তার মেয়েকে আপনার সাথে বিয়ে দিতে রাজি নয়। আমি তাহলে এখন কি করতে পারি? আমি শুনেছি মেয়েটি প্রতিদিন বিকেলে নদীর ধারে গিয়ে সময় কাটায়। আপনি যান এবং তার সাথে কথা বলুন। হতেও তো পারে মেয়েটি তার বাবার মতো নয়, আর মেয়ে রাজি হলে বাবা তার কথা কিছুতেই ফেলতে পারবে না। তুমি একদমই ঠিক বলেছ, তবে আমি এখানে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আর আমি এই রাজ্যের মহারাজ, আমাকে এখানে ওখানে ঘুরে বেড়ানো মানায় না। তাছাড়া প্রজারা কি বলবে আমাকে নিয়ে? এমনিতে তাদের সমালোচনার শেষ নেই। মহারাজ, আগে আপনার বংশধর, আর পরে অন্য সব। আপনি চাইলে আমি এখনই সবার মুখ বন্ধ করে দিতে পারি। তবে আমার মনে হয় দুপুর গড়িয়ে গেছে। আপনার একবার কাজল রেখার সাথে দেখা করা উচিত। গৃহস্থের কল্যাণ হোক। সন্ন্যাসী বাবা, আপনি এখানে বসুন। আমি আপনার সেবার ব্যবস্থা করছি। তুমি কি আমাকে একটু পানি পান করাতে পারো? জি সন্ন্যাসী বাবা, আপনি এখানে একটু বসুন। আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই নিন বাবা। রাজরানী হও মা, তোমার গুণে মুগ্ধ হলাম আমি। দুঃখ সব ঘুচে যাক তোমার। এ কি আশীর্বাদ করলেন বাবা? এটা তো হওয়ার নয়। বিধির বিধান, আমরা সাধারণ মানুষেরা কি জানি। আপনি আপনার কথা ফিরিয়ে নিন বাবা। আমি কিছুতেই ওই আটকুরে রাজার সাথে
আমার মেয়ের বিয়ে দিব না, তাতে যদি আমার প্রাণও চলে যায় তা যাক। রাজা আটকুরে তো কি হয়েছে, তোমার মেয়ে যে এক নয় দুটো কন্যা সন্তানের জন্ম দিবে, কিন্তু এটা কি করে সম্ভব? আমি সামান্য কাঠুরিয়া, আর মহারাজ তো মহান। বিধির বিধান বদলানোর সাধ্য যে আমাদের কারো নেই। এই বলে সন্ন্যাসী বাবা সেখান থেকে চলে যায়। বাবা, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে? মা রে, আমার অভাবের সংসার হলেও আমি তোকে কখনো কষ্ট পেতে দেইনি। আজ রাজার মন্ত্রী এসেছিল তোর সাথে মহারাজার বিয়ের কথা বলতে, আর আমি বাবা হয়ে কিভাবে তোকে এই অপাত্রে দান করি? সব মেয়েরাই তো মা হতে চায়, আমি কিভাবে তোর এই আশা গলা চিপে হত্যা করবো মা? কি যে বলো বাবা, ভাগ্যের লিখন কি আর খণ্ডন করা যায়? রাজা মহারাজরা চিরকাল যা চেয়েছে তাই হয়েছে। আমরা অতি সাধারণ মানুষ, জলে বাস করে কি কুমিরের সাথে যুদ্ধ করা যায়? তুমি এসব নিয়ে ভেবো না বাবা, যা হবে তা দেখা যাবে। মাথার উপর তো সৃষ্টিকর্তা আছেন। তুমি এখানে বসো বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বেশ, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি সেখানে যেতে চাই। মহারাজ, আমি ইতিমধ্যে সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছি, আপনি রওনা হন। এ কি, আজ নদীর এদিকটায় একটাও কোনো মানুষ নেই কেন? আহা, কি মিষ্টি বাতাস! নদীর পাড়ে এলে মনটা একদম শান্ত হয়ে যায়। আকাশটাকে বড্ড কাছে মনে হয়। মাথার উপর কত বড় ছাদ, আর নদীর মিষ্টি পানিগুলো সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথাগুলো যেন কলকল শব্দে কানে কানে বলে যায়। পাখিরা সব ঘরে ফেরে, প্রকৃতির রং বদলায়। মহারাজ, আপনার খাবার প্রস্তুত। আপনি তো কিছুই খাননি, আর আপনি না খেলে আমি কি করে খাই বলুন? তুমি আজ একাই খেয়ে নাও, আমার কাজ আছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। কি এত কাজ মহারাজ, যেটা আপনার মহারানীর কাছে গোপন করতে হয়? আপনি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন, আর আপনি আসতেই মন্ত্রী মশাইও ছুটলেন, আর তিনি আসতে না আসতেই নাওয়া খাওয়া ফেলে আপনাকেও ছুটতে হবে। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর এখন দেওয়ার মতো অবস্থায় নেই, সময় এলে সব জানতে পারবে। আসুন মন্ত্রী মশাই, আমাদেরকে এখন যেতে হবে। এত বড় সাহস মহারাজের কেমন করে হয়? আগে তো আমার কথাই শেষ কথা ছিল, তবে এখন কি এমন হলো? আমাকে জানতে হবে। সব কিছু আমি আমার হাতের মুঠোয় বন্দি করব। আমি কিছুতেই রাজাকে ওর আর স্বাদ পেতে দেব না। বিধির বিধানে এবার একসাথে হবে রাজ্য ঠোক, কেউ আটকাতে পারবে না। আর কতদূর মন্ত্রী মশাই? যা হওয়ার আজ হবে। আমি আমার বংশ রক্ষার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব। ওই তো দূরে দেখতে পাচ্ছেন, ওটাই কাজল রেখা। আপনি যান মহারাজ, কথা বলুন, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর একটা কথা মহারাজ, সব কথা গোপন রাখাই ভালো হবে, আর মহারানীকে এক্ষুনি জানানো আমি ভালো মনে করছি না। আর বাকিটা আপনার ইচ্ছা। মহারাজ মন্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে কাজল রেখার দিকে এগিয়ে গেল। রাজা দেখতে পেল একটা ভয়ানক বিছে কাজল রেখার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই মেয়ে, নড়ো না, দাঁড়াও, তোমার পিছনে কাকড়া বিছে,
ওর বিষ মারাত্মক, তোমার তো প্রাণও চলে যেতে পারে। রাজা যে কাকড়া বিশিটাকে মারতে যাবে তখনই কাজল রেখা বলল, দাঁড়ান, ওকে মারবেন না। ও নির্দোষ, কোনো নির্দোষের প্রাণ নিতে নেই। ও যদি তোমায় কামড় দিত, তুমি তো এখন হাওয়ায় ভাসতে। আমাকে তো কামড় দেয়নি, তাহলে এইসব কথা আসছে কোথা থেকে? আমি আসছি, বেলা ফুরিয়ে এলো। আমাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। বাবা আমার জন্য পথ চেয়ে বসে আছে। আমি তোমাকে কিছু বলতে চাই। আপনি বললে যে আমাকে শুনতে হবে, ব্যাপারটা এমন নাও হতে পারে। কাজল রেখা, সন্ন্যাসী বাবা আমাকে বলেছে একমাত্র তুমি যে আমাকে সন্তানের সুখ দিতে পারো। আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমার রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে, আমাকে তুমি ফিরিয়ে দিও না। সামান্য কাঠুরিয়ার কন্যা, সে বদলে দিবে কিনা আপনার ভাগ্য? মহারাজ, আপনি বড্ড সরল, সবাই আপনার মতো ভাবে না। আর সামান্য কাঠুরিয়ার মেয়ে হয়ে আমার রাজরানী হওয়ার বিলাসিতা মানায় না। পিছে লোকে হাসবে আর আমার কপালে জুটবে লোভীর তোকমা, সেটা মোটেও শোভনীয় নয়। মহারাজ, ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদ ছোঁয়ার ইচ্ছা আমার নেই। মহারাজ বলে কি আমি মানুষ নই কাজল রেখা, নাকি আমার মন নেই? মহারাজ, প্রাসাদে আপনার সুন্দরী রানী আছে, আর আপনি চাইলে যে কোনো রাজ্যের রাজকন্যা, কম করে জমিদার কন্যারাও আপনাকে বিয়ে করার জন্য লুটিয়ে পড়বে। কিন্তু আমি তো সাধারণ একটা মেয়ে। আমাদের মতো মেয়েদের বিয়ে মানে অনেক স্বপ্ন, আর স্বামী মানে পরম আপনজন, যার ভাগ কাউকে দেওয়া যায় না। সেখানে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের স্বামীকে কিভাবে কেড়ে নিব? এটা তো বড় স্বার্থপরের মতো কাজ হবে মহারাজ। যদি মহারানী তোমাকে বলে আমাকে বিয়ে করার জন্য, তবে কি তুমি রাজি হবে? আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে আমার নেই, তবে হ্যাঁ, আমার বাবা যেটা বলবে সেটাই হবে। আর মহারানী এমন কথায় কিছুতেই রাজি হবে না মহারাজ। তুমি মহারানীকে চেনো না, তাই এমন কথা বলছো। আচ্ছা বেশ, কাল মহারানী নিজে আসবে আর তোমার বাবাকে রাজি করাবে। তুমি মিলিয়ে নিও। আমি আসি মহারাজ, আমাকে এখন যেতে হবে। আশা করি তোমার সাথে আমার আবার দেখা হবে। হবেই। মেয়েটা সেই কখন গেছে পানি আনতে, এখনো আসছে না কেন? একটু কি এগিয়ে গিয়ে দেখবো, বিপদ আপদ হলো না তো আবার। তুমি অকারণেই ভাবছো বাবা, এই তো আমি এসে গেছি। চলো বাবা, তোমাকে এখন খেতে দেই। তুই যে কবে আমার মেয়ে থেকে মা হয়ে গেলি বুঝতেই পারিনি। মা, তুই কি রাজরানী হতে চাস? বাবার কাছে সব মেয়েরাই রাজকন্যা। বিয়ের পর কে রাজরানী আর কে চাকরানী, সেটা বোঝা দায়। এসো তো, সেই কখন এসেছো? তোমার খিদে পায়নি? উপরওয়ালা যেন তোকে রাজরানী বানায়। কি হলো মহারাজ, কাজল রেখা কি আপনার প্রস্তাবে রাজি হয়েছে? মেয়েটা যেমন দেখতে সুন্দর তেমনি বুদ্ধিমতী। মনে মনে হয়তো আমি এতদিন এমনই একজনের খোঁজ করেছি। মহারাজ, আমাদের এখন ফিরতে হবে। কাজল রেখা আমাকে একটা শর্ত দিয়েছে, আর আমি সেটাতে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু মহারানী কি আসতে রাজি হবে? অবশ্য কাজল রেখার কথাতেও যুক্তি আছে। মহারানী কি এই কাজল দিঘিতে আসতে রাজি হবেন? কি করে মহারানীকে এখানে আসতে রাজি করাবো একটু ভাবো। তুমি তো মন্ত্রী, মহারাজকে মন্ত্রণা দেওয়াই তোমার কাজ। মহারাজ, আমার মনে হয় আপনি মহারানীকে সবকিছু খুলে বলুন। তিনি আপনাকে বোঝেন। আশা করি তার কোনো আপত্তি থাকবে না। চলো মন্ত্রী, এখন প্রাসাদে ফেরা যাক। মহারানী হয়তোবা আমাদের জন্য অপেক্ষা করছে। আর এদিকে কাজল রেখার কাছে সদুত্তর না পেয়েও বা কিভাবে যাই? তো বন্ধুরা, এবার কি হবে? মহারানী কি রাজি হবে মহারাজের দ্বিতীয় বিয়ের জন্য? আর কাজল রেখা সে কি করবে? বিধির বিধান কি সত্যি হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আমার সন্তানের জন্ম দিবে, কিন্তু এটা কি করে সম্ভব? আমি সামান্য কাঠুরিয়া,
আর মহারাজ তো মহান। বিধির বিধান বদলানোর সাধ্য যে আমাদের কারণে। আপনার ইচ্ছা। মহারাজ মন্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে কাজল রেখার দিকে এগিয়ে। ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদ ছোঁয়ার ইচ্ছা আমার নেই। মহারাজ বলে কি আমি মানুষ নই কাজল রেখা, নাকি আমার মন নেই? মহারাজ, আমি ভাবছিলাম আপনি কাজল রেখার সাথে কথা বলুন, আর মহারানী যদি জানতে পারে এ বিষয়ে তাহলে। না মন্ত্রী মশাই, আমি কাজল রেখাকে সম্মান করি। তাছাড়া কোনো সম্পর্কের শুরু যদি মিথ্যা দিয়ে শুরু হয় তাহলে সেটা বেশি দিন টিকবে না। যা হবে ভালোই হবে। আমাকে কাকড়া বিছের হাত থেকে রক্ষা করলো। কত বড় একজন মানুষ হয়েও আমার সাথে সাধারণ মানুষের মতো কথা বলল। মহারাজ কি সত্যিই ভালো মানুষ, নাকি নিজের স্বার্থে এমনটা করেছে? মহারাজের প্রস্তাবটা কি ফিরিয়ে দেওয়া উচিত কাজ হলো? উনি তো মহারাজ, কিন্তু আমার কাজল রেখা, সে তো বড্ড ভালো মানুষ। ও কি পারবে প্রাসাদের ভিতরে লুকোনো শত্রু চিনতে? মুখ ফুটে তো কিছুই বলতে পারে না। তাছাড়া রাজার তো আরেকটা রানী আছে, তিনি বা কেন মানবে? মহারানী, তোমার সাথে কিছু জরুরি কথা আছে আমার। মহারাজ কি বুঝতে পেরে গেল যে আমি ইচ্ছে করে রাজবংশের কোনো উত্তরাধিকার নিয়ে আসিনি, নাকি সে না থাকায় আমার দৃষ্টি পড়ে আছে ওই রাজসিংহাসনে? কিন্তু মহারাজকে এসব জানাবে কার সাধ্য? কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। মহারানী, কি এত ভাবছো? না মানে মহারাজ, বলুন। তবুও যে আমার সাথে দুটো কথা বলার সময় হয়েছে এটা জেনেই খুশি হলাম। আমার দিকে আজকাল আপনার তো নজরই পড়ে না। আসলে যে তোমাকে কি করে কথাটা বলি সেটাই ভাবছি। মহারাজ, আমার সাথে কথা বলার জন্য আপনার দুবার ভাবতে হচ্ছে? কই, আগে তো কখনো এরকমটা হয়নি। আসলে আমি আরেকটা বিয়ের কথা ভাবছি। আজ যখন আমি বেরিয়েছিলাম তখন এক সন্ন্যাসী বাবা আমাকে বলেছিল আমার রাজ্য এবং আমার সন্তানের জন্য আমাকে এক কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করতে হবে। এসব কি বলছেন মহারাজ? আপনার মতো এত প্রভাবশালী রাজা কিনা বিয়ে করবে এক সামান্য কাঠুরিয়ার কন্যাকে? আপনি যেখানে একবার বললে হাজারো রাজকুমারী আপনাকে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, আমি সব জানি, কিন্তু আমার একটা সন্তানের জন্য আমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। আপনার এমন কথায় আমি খুশি হব কিনা দুঃখ পাবো সেটা আমার জানা নেই মহারাজ। আপনি মহারাজ, আপনি মহান। আপনি যা বলবেন তাই তো আমাকে মানতে হবে, আর আমি আপনার অবাধ্য হতে পারবো না। আমি জানি মহারানী, তুমি আমাকে নিয়ে কতটা ভাবো, কিন্তু কাজল রেখা চায় তুমি তার সাথে একবার কথা বলো, আর আমিও তাই চাই। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই একবার তার সাথে গিয়ে কথা বলবো। তাহলে কাল তুমি গিয়ে কাজল রেখার সাথে কথা বলবে, এটাই আমি চাই। কিন্তু মহারাজ, আমি তো এই রাজ্যের মহারানী। যে কোনো সময় তার সাথে দেখা করা কি এটা আমাকে মানায়? ধরে নাও এটা তোমার রাজ আজ্ঞা পালন। যাও, এখন গিয়ে বিশ্রাম নাও। কাল সকালে তুমি কাজল দিঘিতে যাবে, আর ওখানে কি কথা হলো সেটা আমাকে জানাবে। জি মহারাজ, ঠিক আছে। আপনি যা বলবেন তাই হবে। মহারাজ, আমি কাজল দিঘিতে যাচ্ছি, আর আমি সেখানে একাই যেতে চাই। আশা করি আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু মহারানী। কোনো কিন্তু নয়, আমাকে নিয়ে ভাববেন না। আমি পৌঁছে যাব আর সঠিক সময়ে ফিরে আসব। এরপর মহারানী বেরিয়ে পড়লেন কাজল রেখার সাথে দেখা করতে। আর মহারাজের দুশ্চিন্তা যেন ক্রমশই বেড়ে চলেছে। কি করবেন তিনি কিছুতেই ভেবে পাচ্ছেন না। আর সন্ন্যাসীর অভিশাপ
তিনি ভুলে গেছেন তার শুধু একটাই ইচ্ছে, তার সন্তানের মুখ দেখা। আসুন মহারানী, আপনি আমার অতিথি, এখানে বসুন। তুমি কি ভেবেছ মহারানীর কি বসার জায়গার এতটাই অভাব হয়েছে যে তোমার ভাঙা কুঠিরে বসতে আসবে? এটা ভদ্রতা, সভ্যতা। অবশ্য এসব সবার থাকে না। তোমার মতো কাঠুরিয়া কন্যার ভাষণ শুনে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। মার্জনা করবেন, আমার মতো কাঠুরিয়া কন্যার জন্যই তো আপনাকে প্রাসাদ থেকে এই কুটিরে আসতে হয়েছে। মহারাজকে তুমি কথার জালে আটকালে নাকি তোমার এই রূপ দেখে? বেশ চালাক তো তুমি। বরং উল্টোটা, মহারাজই আমার কাছে এসেছিল, আর আমাকে তিনি কতটা চান সেটা প্রমাণের জন্য আপনি এখানে। তুমি রাজপ্রাসাদের দাসী হওয়ারও যোগ্যতা রাখো না, নিহাত মহারাজ চান তাই। মহারাজ বিচক্ষণ লোক, তাই তিনি কাঁচ আর হীরের পার্থক্যটা বুঝতে পেরেছেন। কাজ তো দূর, আমি তো বলবো মহারাজ পচা শামুকে পা কেটেছেন। আমি তো ভেবেছিলাম আপনার মহারাজ অন্য কারো হোক, সেটা আপনি চান না। এখন বুঝতে পারলাম কেন মহারাজ আবার নতুন করে শুরু করতে যাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি কি জানো আমি এক্ষুনি তোমাকে শুলে চড়াতে পারি? তা হয়তো পারেন, কিন্তু মহারাজ কি সেটা হতে দেবেন? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন? কথার উপর শুধু আপনারাই কথা বলতে পারেন, নাকি সেসব অধিকার শুধু আপনারা নিয়ে বসে আছেন? মহারাজকে গিয়ে বলে দিবেন কাঠুরিয়া কন্যা কাজল রেখা তার দুরানি হতে রাজি আছে। আর এটাও বলে দিবেন আমার দুইটি শর্ত আছে, সে যদি শর্ত মানতে রাজি হয় তাহলে আজ আবারও কাজল দিঘিতে আসতে বলবেন। মহারানী আর একটুও সময় নষ্ট না করে প্রাসাদের দিকে রওনা হলেন। মা কাজল, তুমি এটা কি করলে মা? মহারানীর সাথে তোমার এরকম করে কথা বলা উচিত হয়নি। বাবা, রাজ্যে বাস করি বলে রাজার ভালো মন্দের দায়িত্ব আমাদের, কিন্তু ইতিহাস ভুলে গেলে তো হবে না। রাজা বাণিজ্যে গিয়েছিলেন, তখন রানী এসেছিল রাজ্য ভ্রমণে। আমার ভাইয়ের কি দোষ ছিল? সে বনে গিয়েছিল খেলতে। ও মহারানীর সামনে পড়েছিল বলে ওকে এমন মার মারলো যে ভাই আমার অকালে চলে গেল। আর এ বয়সে এসেও তোমাকে কষ্ট করে বনে গিয়ে কাঠ কাটতে হচ্ছে। চুপ কর মা, চুপ কর। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এসব মনে রেখে আর কি হবে? আমাদের সাথে হওয়া অন্যায়ের বিচার হয়নি, কিন্তু একই ভুল আমরা করলে কি এমনি এমনি ছেড়ে দিত? কোনো ক্ষতিপূরণ তো দূরের কথা, ওই মহারানীর কোনো অনুশোচনাও হয়নি সেদিন। এসব ভেবে আর কি হবে মা? যা বস, আমি তোকে খেতে দিই। কদিন পর তুই এ রাজ্যের দুরানি হবি, কত দাস দাসী থাকবে তোর। সবার আগে আমি এই কাজল দিঘির এক সাধারণ কাঠুরিয়ার মেয়ে, আর আমি আমার পরিচয় নিয়ে গর্ব করি। মহারাজ, মহারানী তো অনেকক্ষণ গেছেন, এখনো তো ফিরলেন না। আমি এসে গেছি মহারাজ, আর আমি আপনার কাজ করে এসেছি। কাজল রেখা রাজি হয়ে গিয়েছে, তবে ও আপনাকে আরো কিছু বলতে চায়, তাই আপনাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু কোথায় ডেকেছে সেটা আমাকে বলেনি। আমি জানি কাজল রেখা আমাকে কোথায় যেতে বলেছে। না না, কিছুতেই সব হাতের বাইরে বের হতে দিলে চলবে না। আমাকে কিছু একটা করে এই বিয়েটা আটকাতে হবে। আমি কিছুতেই মহারাজকে এই প্রাসাদের বাইরে যেতে দেব না। মহারানীকে ঠিক লাগলো না, কিছুতে একটা ব্যাপার আছে যা মহারানী আড়াল করলো। কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে, বুঝলে মন্ত্রী?
মহারাজ প্রতিদিন খাওয়ার পর মিষ্টি খায়। আমি যদি মিষ্টিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেই তাহলে মহারাজ ঘুমিয়ে পড়বে, আর ওদিকে কাজল রেখার আশায় ধুলো পড়বে। মহারাজ আসবে, মহারাজ নিশ্চয় আমার ডাকি সাড়া দিয়ে আসবে। আমি কিছুতেই আমাদের রাজ্যকে বিপদে ফেলতে পারি না। রাজা না থাকলে এসব প্রজাদের কি হবে? কাজল রেখা আমাকে কেন যেতে বলেছে? কি বলতে চায় আমাকে? আর যাই হোক না কেন, আমাকে কাজল রেখার ডাকে সাড়া দিয়ে যেতেই হবে। কাজল রেখা নিশ্চয়ই আমার অপেক্ষায় পথ চেয়ে আছে। সে তো থাকবেই। আপনাকে যে পাবে তার তো জন্ম সার্থক মহারাজ। আজ আমি নিজে আপনার জন্য খাবার তৈরি করব। আপনি দয়া করে সেটা খেয়ে তারপর বের হবে। আমার বেশি সময় লাগবে না মহারাজ। এতটা পথ যেতে হবে, আমি বরং এসেই খাবো, কেমন? আপনার শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। একদিন একটু অনিয়ম করলে কিছুই হবে না মহারানী, আমি বরং আসছি। আমার সব পরিকল্পনা কেমন করে বদলে যাচ্ছে। আমার হাতের বাইরে সব এভাবে কিছুতেই বের হয়ে যেতে পারে না। আমি সেটা কিছুতেই সহ্য করব না। আমাকে কিছু একটা করতেই হবে। মহারাজ বের হওয়ার জন্য যখনই বাহিরে পা দিয়েছেন তখনই মহারানী অজ্ঞান হওয়ার নাটক করে মেঝেতে পড়ে যায়। মহারানী, কি হলো তোমার? চোখ খোলো মহারানী। মহারানী, এই কে আছো? একটু পানি নিয়ে এসো। মহারানী জ্ঞান হারিয়েছেন। মহারানীর এসব অভিনয় ছাড়া আর কিছুই নয়। মহারাজ সরল, তাই এসব বুঝতে পারছে না। আশা করি একদিন সব বুঝতে পারবেন। তো বন্ধুরা, মহারাজ কি সত্যি দেখা করতে পারবে? আর কাজল রেখা কি সত্য দেবে মহারাজকে? সব বাধা পেরিয়ে মহারাজ আর কাজল রেখা কি এক হতে পারবে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। না মন্ত্রী মশাই, আমি কাজল রেখাকে সম্মান করি। তাছাড়া কোনো সম্পর্কের শুরু যদি মিথ্যা দিয়ে শুরু হয় তাহলে সেটা বেশি দিন টিকবে না। যা হবে ভালোই হবে। ভেবেছিলাম আপনার মহারাজ অন্য কারো হোক, সেটা আপনি চান না। এখন বুঝতে পারলাম কেন মহারাজ আবার নতুন করে শুরু করতে যাচ্ছে। তখনই মহারানী অজ্ঞান হওয়ার নাটক করে মেঝেতে পড়ে যায়। তোমার এরকম অবস্থা কি করে হলো? রাজ্যের মহারানীর এই অবস্থা হলে আমার প্রজারা কিরকম আছে কে জানে। মন্ত্রী মশাই, আমার প্রজাদের সমস্ত খবর চাই। যথা আজ্ঞা মহারাজ। আপনি প্রজাদের নিয়ে কত ভাবেন, অথচ আমাকে নিয়ে ভাবার সময় আপনার কোথায় মহারাজ? আপনি না খেলে যে আমিও খেতে পারি না, তাই আমি এতটা দুর্বল হয়ে গেছি। আপনি যান মহারাজ, কাজল রেখা আপনার পথ চেয়ে আছে। আগে তুমি খেয়ে নাও, তারপর আমি বের হব। এই, কে আছো? মহারানীর জন্য খাবারের ব্যবস্থা করো। আজ আমরা একসাথে খাবো। এবার একবার খাবার খেলে আপনি কিছুতেই যেতে পারবেন না মহারাজ। সেই ব্যবস্থা আমি করেই রেখেছি। বেচারি কাজল রেখা। ওদিকে কাজল রেখা মহারাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, কারণ সে মহারাজকে আজ নিজেই ডেকেছে। ওদিকে মহারানীর সাথে খাবার খেয়ে মহারাজ ঘুমিয়ে পড়লেন। যেহেতু এটা ছিল মহারানীর ঘর, তাই বাইরের কারো প্রবেশের অনুমতি ছিল না। মহারাজ নিশ্চয়ই ওই মহারানীর ফাঁদে পা দিয়েছে। আমি তো মহারাজকে ডাকতেও যেতে পারবো না। কিন্তু কাজল রেখা যদি আজ ফিরে যায়, ওর যা আত্মসম্মান বোধ, ও কখনোই মহারাজের আর মুখও দেখবে না। আমি যা চাই তাই হয়। এতদিন মহারাজকে হাতের মুঠোয় আমি আটকে রেখেছি, আর আজ এত সহজে কি সব ছেড়ে দিব?
মহারাজ কি সত্যি আসবেন, নাকি আমি যে তাকে ডেকেছি এটা তার অজানায় থেকে যাবে? যতই বাধা আসুক না কেন, বিধির বিধান সত্য হবেই। এটা কোনোভাবেই আটকানো যাবে না। আমাকে কিছু করতেই হবে, কিন্তু কি করব আমি? আমি কি কাজল রেখার কাছে গিয়ে সবকিছু জানিয়ে আসবো? মহারাজ আজ কাজে আটকে গেছে, আসতে পারবে না। মন্ত্রীমশাই, আপনি আর শ্যাকরার কাছে যান। রাজবাড়িতে বিয়ে উৎসব হবে বলে কথা, কোনো কিছু কম রাখলে চলবে না। আর শুনুন, তাঁতিদেরও পাঠাবেন। এবার সবাই দেখবে মহারাজের দ্বিতীয় বিয়ের আয়োজন। মহারানীর মাথায় কি চলছে? কি করতে চাইছে তিনি? কিছুই তো বুঝতে পারছি না। ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান, দ্রুত ওনাদের খবর দিয়ে আসুন। তারপর তো আরো অনেক কাজ বাকি আছে। জি মহারানী, ঠিক আছে। এবার দেখি কাজল রেখা কি করে আমার থেকে মহারাজকে কেড়ে নেয়। আমার জাল থেকে মহারাজকে বের করার সাধ্য কারণ নেই। বেলা তো পড়ে এলো, মনে হয় আজকে আসবে না। নাকি আমি একটু বেশিই ভাবছি? উনি তো মহারাজ, কত কাজ ওনার। হঠাৎ করে মহারানীর হাত থেকে একটা প্লেট পড়ে গিয়ে ঝনঝন শব্দ হলো, আর সেই শব্দে মহারাজের ঘুম ভেঙে গেল। এ কি? আমার তো কাজল রেখার সাথে দেখা করার কথা ছিল, আর আমি ঘুমিয়ে গেলাম। আর আমি মহারানীর ঘরে, তাই কেউ আমাকে বিরক্ত করেনি। না না, আমাকে কাজল রেখার সাথে দেখা করতেই হবে। কাজল রেখা কি বলতে চেয়েছিল আমাকে শুনতেই হবে। আমাকে এখনই বের হতে হবে। হায় হায়, আমি এই ভুল কি করে করলাম? এই শব্দে যে মহারাজের ঘুম ভেঙে গেল। সর্বনাশ! মহারানী, আমি এখন বেরোচ্ছি। আমাকে কাজল দেখিতে যেতে হবে। কিন্তু মহারাজ, আপনি এখন এতটা পথ কি করে যাবেন? এখন যে বেলা পড়ে এসেছে, আর ওদিকে ঘন বন পেরিয়ে যেতে হবে। যদি বাঘ আসে তাহলে কি হবে মহারাজ? আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। আমার জন্য কাজল রেখা পথ চেয়ে আছে। সব সময় শুধু কাজল রেখা আর কাজল রেখা। এই মেয়েটা আমার জীবনের সুখ একে একে শেষ করে দিচ্ছে। এর একটা ব্যবস্থা না করলেই নয়। আজ উনি না এসে একদমই ঠিক করলো না। আমি যে পথ থেকে মুখ ফিরিয়ে নেই সে পথে আর ফিরেও তাকাই না। আমি জানি আমি সাধারণ, কিন্তু আত্মসম্মান আমারও আছে। আমি বরং ফিরেই যাই। আর এদিকে মহারাজ ঘোড়ায় চেপে দ্রুত কাজল রেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছু সময়ের মধ্যে মহারাজ কাজল রেখার এখানে পৌঁছে যায়। দাঁড়াও কাজল রেখা, যেও না। আমি এসেছি। আমি তোমার কথা শুনতেই এখানে এসেছি। আমার দেরি হওয়ার জন্য দুঃখিত। না মহারাজ, ঠিক আছে। আজ আমার কিছু কথা বলার জন্য আমি আপনাকে এখানে আসতে বলেছি। আপনি যে আমার কথা শুনতে এখানে এসেছেন, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি বলো কাজল রেখা, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, ওই কাকড়া বিছের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। আর মহারাজ, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। রাজার বংশ রক্ষা করার জন্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার দুটো শর্ত আছে। যদি আপনি রাখেন তবেই আমি আপনার দুয়োরানি হব। বাহ, এ তো বেশ আনন্দের সংবাদ। তোমার শর্ত যাই হোক, আমি রাজি আছি। না মহারাজ, না জেনে আগে রাজি হওয়া আপনার মতো বিচক্ষণ রাজার মোটেও উচিত নয়। বেশ, তবে তুমি কি বলতে চাও কাজল রেখা? বলো, কি তোমার শর্ত? মহারাজ, উপরওয়ালা চাইলে হয়তো আমি আপনার সন্তানের মা হব, কিন্তু আপনি মহারানীর উপর কোনো দায়িত্বের অবহেলা করবেন না। আপনি যতটা আমার ততটা তারও। বেশ, মেনে নিলাম। আর আমার দ্বিতীয় শর্ত হলো, আমি প্রথমে কাঠুরিয়া কন্যা, তাই আমার বাবার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। আপনার কাছ থেকে কোনো কিছু সাহায্য নিয়ে নয়, বরং আমি ফুলের মালা বিক্রি করে যে টাকা উপার্জন করব তা আমি আমার বাবাকে দিতে চাই। আর আমি প্রাসাদে নয়,
প্রাসাদের পাশেই ছোট্ট একটা কুঠিরে থাকতে চাই। মহারানী হয়ে তুমি কেন প্রাসাদে থাকতে চাও না? আমি কথা দিচ্ছি, প্রাসাদে তোমার কোনো রকম সমস্যা হবে না। মহারাজ, আমি আমার অতীতকে ভুলতে চাই না, এতটুকু অনুরোধ আপনাকে রাখতে হবে। কিন্তু রাজবংশের উত্তরাধিকারী জন্ম নিবে কিনা একটি কুটিরে? সন্তানদেরও বুঝতে হবে যে জীবন কেমন। নিজের দুঃখ কষ্ট না করলে কেমন করে বুঝবে প্রজাদের দুঃখ। বেশ, তুমি যা বলবে তাই হবে। তোমার বিচক্ষণতায় আমি আবারও মুগ্ধ হলাম। সত্যি, তোমার তুলনা কেবল তুমি নিজেই। মহারাজ, আমাকে এখন ফিরতে হবে। কাল আমি নিজে এসে তোমার বাবার সাথে কথা বলবো। চলো, তোমাকে এখন পৌঁছে দিয়ে আসি। না মহারাজ, এটা ভালো দেখায় না। আমি ফিরতে পারবো, আপনি এখন প্রাসাদে চলে যান। মহারাজ আজ প্রাসাদে ফিরছেন এক রাস মুগ্ধতা নিয়ে। তিনি তার স্বপ্নের এতটা কাছে পৌঁছে যাবেন তা তিনি ভাবেননি। মহারাজ, এখন আমার বড্ড ভয় করছে। কাজল রেখা এত সহজ সরল, ওর জন্য প্রাসাদে আবার কোনো বিপদ ওট পেতে আছে কিনা। মহারাজ, ওই কাঠুরিয়া কন্যার দ্বিতীয় আবদার আমি কিছুতেই মেনে নিতে পারছি না। প্রজারা কি বলবে একবার ভাবুন। এত বড় প্রাসাদে দাস দাসীর থাকার জায়গার কোনো অভাব হয় না, ওর জন্য কেন আলাদা করে থাকার জায়গা করতে হবে? ও তো সংসারে এখনই ভাঙন দিচ্ছে। ক্ষমা করবেন মহারানী, ওর নাম কাজল রেখা, আর ও এ রাজ্যে ভাবি দুয়োরানী। কারণ ওনার প্রতিকে আমি অনেক সাধুবাদ জানাই। উনি অনেক ভেবেই এই কথাটা বলেছি। মহারাজ যখন প্রাসাদে থাকবে তখন শুধুই আপনার, আর যখন কুঠিরে যাবে তখন শুধুই তার। এখন কি না আমায় বেতনভুক্ত মন্ত্রীর কথা শুনতে হবে? এতটাই খারাপ দিন এসে গেছে আমার। মন্ত্রী তো ঠিকই বলেছে মহারানী। এখন তুমি যাও, বিশ্রাম করো। তোমাকে এসব ভাবতে হবে না। দাসীর কাছে শুনলাম আপনি নাকি কাল বিয়ের কথা বলতে যাবেন। মহারাজ, এটা কি আপনাকে মানায়? বিয়ে করতে গেলে যদি মানায়, তাহলে বিয়ের কথা বলতে দোষ কোথায়? আপনাকে যা ইচ্ছা তাই করা মানায় না মহারাজ। আমার শুধু এতটুকুই বলার ছিল। বাবা, কাল মহারাজ তোমার সাথে দেখা করতে আসবে। আমি আমার কথা বলে দিয়েছি, এখন তুমি যা বলবে তাই করব। মা, তোর যে রাজকপাল, ভাগ্য তোকে এই বাঁধনে বেঁধেছে। আমি শুধু বলবো, তুই সত্যের পথে থাক। যাই ঘটুক সৎ থেকো, আর যে ক্ষতি করতে পারে বলে মনে হয় তার থেকে দূরে থাকো। আর কাউকে বিশ্বাস করার আগে যাচাই করে নিও। বাবা, আমি তোমার কথাগুলো সব সময় মনে রাখবো। তবে আমি তোমাকে রোজ ফুলের মালা বানিয়ে পাঠাবো। ওগুলো বিক্রি করে যা পাবে তাই দিয়ে তোমার চলে যাবে। না রে মা, মেয়েদের স্বামীর বাড়ি আসল বাড়ি। স্বামীর অসম্মান হোক, এরকম কাজ কখনই করবে না। আমার ঠিক চলে যাবে। আমার কথা তোমায় ভাবতে হবে না মা। বলো তো বাবা, মেয়েরা কেন পারে না তাদের বাবা মার দায়িত্ব নিতে? ওদিকে রাজবাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। মহারাজ অনেক খুশি। মন্ত্রী মশাইও ছুটোছুটিতে ব্যস্ত। শুধু শান্তি নেই একজনের মনে। মহারাজ কি ভেবেছে তার বংশের সন্তান এলেই সে খুশি হবে? না, কিছুতেই না। আমি এসব কিছুতেই হতে দেব না। কিন্তু আপনি কি করবেন মহারানী? সবাই তো বলা বলি করছে দুয়োরানী নাকি বড্ড গুণী, এবার নাকি এই রাজ্যে অনেক সুখ আসবে। না না, আমি থাকতে এসব কিছুতেই হতে দেব না। সবাই আমাকে নিয়ে তামাশা করবে আর ওই কাঠুরিয়ার কন্যার নামে জয়ধ্বনি দিবে। এসব কিছুতেই হতে পারে না। এমন কিছু করব যে সবাই সারা জীবন আফসোস করবে। মহারানী এবার নতুন করে কি ছক আঁটবে? কার ক্ষতি হতে চলেছে? কাজল রেখা কি পারবে দুয়োরানী হতে? জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।
মহারাজ গিয়ে দেখেন কাজল রেখার বাবা মারা গেছে। তখন তিনি কোনো আয়োজন ছাড়াই কাজল রেখাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে আসেন। এত বাধা দেওয়ার পরও মহারাজ এই কন্যাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে এসেছে। আমিও দেখব কাজল রেখা কি করে এই প্রাসাদে থাকে। এই প্রাসাদ আমার ছিল, আর মহারাজও আমার ছিল, আমারই থাকবে। কাজল রেখা, কষ্ট পেও না। সদ্য তুমি তোমার বাবাকে হারিয়েছো, কিন্তু বিয়ে না করে এই প্রাসাদে তোমাকে রাখলে পূজারা নানা রকম কথা বলতো। সময়ের সাথে সব ব্যথা মানিয়ে নিতে হয়, আর এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। আর আজ থেকে আমি আপনার দুয়োরানি, আপনার ভালো মন্দের সাথী হলাম। এই ফলটা খেয়ে নাও। এই ফল খেলে তোমার কোল আলোকিত করে এই বংশের উত্তরাধিকারী আসবে। কাজল রেখাকে পেয়ে আর তার আচরণে মহারাজ অনেক খুশি ছিল। আর কয়দিন পর জানা গেল মহারানী মা হতে চলেছে। রাজ্য হয়ে উঠল উৎসব মুখর। মহারাজ শুধু দুয়োরানি নয়, মহারানীও মা হতে চলেছে। বাহ, এ তো বড্ড ভালো সংবাদ। মন্ত্রী, কে কোথায় আছো? যাও, দরিদ্রদের সাহায্য করো। আমার যে দুটি সন্তান আসতে চলেছে, আজ আমি অনেক খুশি। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এখন থেকে মহারানীর প্রতি আপনার আরও যত্নশীল হওয়া উচিত মহারাজ। আমি তো সাধারণ ঘরের মেয়ে, সব অবস্থায় আমি মানিয়ে নিতে জানি। আসলে মহারানীর মাথায় ঘুরছিল অন্য এক পরিকল্পনা। আমার সন্তান হওয়ার গুজব মিথ্যা রটিয়ে ভালোই করেছো। ওই কাজল রেখাকে চোখে চোখে রাখবে। ওর সন্তান হলে আমার কাছে নিয়ে আসবে। মহারাজাকে বলবে ওটা আমার সন্তান, আর কাজল রেখা ছিল ডাইনি, ওর কোনো সন্তান হয়নি, ও মহারাজকে ঠকিয়েছে। জি মহারানী, তাই হবে। তোকে যে মুদ্রা দিয়েছি, কাজ শেষ হলে তুই আরো অনেক বেশি মুদ্রা পাবি। তোমাকে আমি প্রধান দাসী বানিয়ে দিব। সবই আপনার দয়া মহারানী, আপনার জয় হোক। সময় গড়িয়ে যেতে থাকলো। রাজা ভুলে গেল সন্ন্যাসী বাবা তাকে কি বলেছিল। কাজল রেখাকে মহারানীর থেকে দূরে রাখতে হবে, আর তার সন্তান গাছের মতো শান্ত হবে। মহারাজকে এই ভুলের মাসুল অবশ্যই গুনতে হবে। আমার শরীরটা ভালো লাগছে না, তাই কি খবর দাও, আর মহারাজকে বলো একটিবার যেন দেখা করে আমার সাথে। আর দাসী গিয়ে মহারানীকে ডেকে সব কিছু বলে দিল। মহারানী মিথ্যা মা হওয়ার অভিনয় করে রাজাকে তার চিন্তায় ব্যস্ত রাখল। ওদিকে কাজল রেখার কোলে জন্ম নিল ফুলের মতো ফুটফুটে দুটি মেয়ে সন্তান। এরপর কাজল রেখা জ্ঞান হারালো। আমি জানি এই কন্যাদের ভাগ্যে কি ঘটতে চলেছে। আমি যাই, একটা কন্যাকে এই ফুলের মধ্যে লুকিয়ে রাখি, আর একটা কন্যাকে অন্য কোথাও লুকিয়ে রাখি। একদিন ঠিকই ওর অভিশাপ থেকে মুক্ত হবে। আমার সন্তান, আমার সন্তান কোথায়? কে নিয়ে গেল ওকে? মহারাজ, মহারাজ কেন একটিবারও এখানে এলো না? মহারাজ, মহারাজ আপনি আমার সন্তানকে বাঁচান। কাজল রেখা ওকে নিয়ে গেছে, ওর বড্ড বিপদ। ছোট মুখে বড় কথা, অপরাধ নেবেন না মহারাজ। আমি যখন কাজল রেখার কক্ষের সামন দিয়ে আসছিলাম, তখন আমি নিজে দেখেছি দুয়োরানী তার বাচ্চাকে গিলে খেয়ে নিলেন। কি যাতা কথা বলছো দাসী?
তুমি কি জানো তোমার কথা মিথ্যে হলে তোমার গর্দান নিতে পারি? আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করব না। চলো আগে প্রমাণ হোক, তারপর তো বোঝা যাবে কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে। মহারাজ কাজল রেখাকে বেশি ভালোবাসতো, কিন্তু সে মহারানীর কথাও ফেলে দিতে পারতো না। কাজলেখা, তোমার সন্তান কোথায়? জানি না মহারাজ, আমি আমার সন্তানকে দেখেছি, কিন্তু জ্ঞান ফেরানোর পর আমি আর সন্তানকে খুঁজে পাইনি। তখন আমার পাশে আর কেউ ছিল না। ও মিথ্যা বলছে মহারাজ, ও আমার সন্তানকে চুরি করে খেয়ে ফেলেছে। ওকে শাস্তি দিন মহারাজ। কি বলছেন আপনি মহারাজ? আমি আমার সন্তানকে কিভাবে খেতে পারি? আর মহারানীর যে একই দিনে সন্তান আসবে, কই আমি তো জানি না। ও আমাকে সব সময় হিংসে করে মহারাজ। ওই রাজ্যটাই খেয়ে ফেলবে। সময় থাকতে ওকে প্রাণদণ্ড দিন মহারাজ। তোমাকে আমি ভালোবেসেছিলাম আর তুমি এই প্রতিদান দিলে? তুমি আমার জীবন থেকে সব হাসি আনন্দ ছিনিয়ে নিলে। যাও, তুমি এই রাজ্য থেকে বের হয়ে যাও। আমরা আর তোমার মুখ দেখতে চাই না। তুমি যাও, এক্ষুনি বের হয়ে যাও। আমার অনেক কথা বলার আছে মহারাজ, দয়া করে আমার সব কথা না শুনে আমাকে এভাবে শাস্তি দিবেন না। আর আপনাকে আমি না দেখে কিছুতেই থাকতে পারবো না। তোমার মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তুমি এক্ষুনি বের হয়ে যাও। তোমার ছায়াও আমি দেখতে চাই না। আমার কথা না শুনে আজ আপনি বড্ড ভুল করলেন মহারাজ। আমি বলে যাচ্ছি, একদিন আপনি আমাকেই খুঁজবেন, আর আরও একটা কথা আপনি আফসোস করবেন। আমি চলি মহারাজ, আপনি ভালো থাকবেন। কাজল রেখার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সে বনের একটা ভাঙা কুঠিরে আশ্রয় নিল আর ভিক্ষা করে নিজের দিন পার করতে শুরু করলো। আমাকে কিছু দান করুন, আপনার ভালোই হবে। কাল থেকে কিছুই খাইনি, দিন না একটু খাবার। ওদিকে মহারাজেরও কাজল রেখাকে ছেড়ে রাজ্যের কোনো কাজে মন নেই। আমি এত বড় ভুল কি করে করলাম? ভুল মানুষকে কি করে বিশ্বাস করলাম? আমরা তো জানি না কে ভুল করে আর কে ঠিক করে। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। মহারাজ, এখনো সময় আছে। আপনি রাজকার্যে মন দিন। আপনার রাজ্যের প্রজারা ভালো নেই। আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। আমার জীবনে সবকিছু বিপন্ন হয়ে পড়ে আছে। তোমরা যা পারো তাই করো। আমি সন্ন্যাসী নিয়ে বনে জীবন কাটাবো। ভিখারি রানী কাজল রেখা ভিক্ষা শেষ করে বনে ফিরছিল, আর তখন হঠাৎ সে শুনতে পেল ফুল কথা বলছে। মা, ও মা, দেখো না, বৃষ্টি হচ্ছে না জন্য আমিও পানি পাচ্ছি না। আমাকে একটু পানি দাও না মা। কে কে আমাকে মা বলে ডাকে? আমি আমি তোমার ফুল মেয়ে। সন্ন্যাসী বাবা আমাকে এখানে লুকিয়ে রেখেছে, নয়তো ওই মহারানী আমাকে তার কাছে রেখে তোমাকে মেরে ফেলতো। তুই আমার সন্তান? ওরা তো আমাকে ডাইনি বলে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল, আর মহারাজও আমার একটি কথাও শোনেনি। তুই একটু অপেক্ষা কর আমার ফুলকন্যা, আমি তোর জন্য এক্ষুনি পানি নিয়ে আসছি। ওরা শুধু আমাকে না, ওরা তোকেও কষ্ট দিয়েছে। আমি তো কিছুই চাইনি, আমি শুধু তোকে আর মহারাজকে নিয়ে একটু সুখে বাঁচতে চেয়েছিলাম। অথচ দেখ, আজ আমি রানী থেকেও ভিখারি, আর তুই রাজকন্যা হয়েও ফুলে বন্দি। কষ্ট পেও না মা, তোমাকে আর বেশি দিন কষ্ট পেতে হবে না। এটা আমার বাবার উপর সন্ন্যাসী দেয়া একটা অভিশাপ। তবে তুমি ভেবো না, যারা তোমাকে অকারণে কষ্ট দিয়েছে তাদেরকে আমি শাস্তি দিব, আর তোমার সামনে এই বনে এনে দাঁড় করাবো।
কয়দিন পর অনাবৃষ্টিতে রাজ্যের সব ফুল শুকিয়ে গিয়েছিল। লক্ষ্মী ঘর ছাড়া হলে তো রাজ্যের এই অবস্থা হবেই। চারিদিকে অনেক খুঁজেও কেউ কোথাও কোনো ফুল পেল না। অবশেষে মন্ত্রী খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে এলো। আরে দুয়োরানী, আপনি এখানে? এই কি অবস্থা হয়েছে আপনার? আমি একটা বিশেষ কাজে এই বনে এসেছি। আপনার আঙিনার এই ফুলটা আমাকে নিয়ে যেতে হবে। বেশ, ফুল যদি যেতে চায় তাহলে ওকে নিয়ে যান। মন্ত্রী যখনই ফুলটি ধরতে যাবে তখনই ফুল কথা বলে উঠল। দাঁড়ান মন্ত্রী মশাই, আমাকে তুলতে হলে স্বয়ং মহারানীকে নিয়ে আসতে হবে। মন্ত্রী গিয়ে মহারানীকে সব বলতেই, আপনি কি নেশা করেন মন্ত্রী মশাই? ফুল কি কখনো কথা বলতে পারে? আপনি তো দেখি পাগল হয়ে গেছেন। বনের ওই ফুল ছাড়া আর কোথাও কোনো ফুল নেই। রাজ্যের মঙ্গলের জন্য আপনাকে সেখানে যেতেই হবে। আর কোনো উপায় না থাকায় মন্ত্রী চলল মহারানীকে নিয়ে। আর মহারানী ফুলে হাত বাড়াতেই ফুল বলল, যত চাও দেব ফুল, আগে আনো রাজাকে। ঠিক তখনই সেখানে রাজা আর সন্ন্যাসী বাবা চলে আসে। কাজল রেখা, তুমি এখানে? আমি বলেছিলাম না মহারাজ, ও একটা ডাইনি, সাথে জাদু করো। আর নয়তো ফুল কিভাবে কথা বলতে পারে? কি বলে সেই ফুল? তুমি আমার অভিশাপ আর আমার দেয়া কথাগুলো ভুলে গিয়েছিলে। তুমি প্রাসাদে কাজল রেখাকে মহারানীর সাথে রেখেছিলে। আমি বলেছিলাম তোমার সন্তান গাছের মতো শান্ত হবে। আমি মহারানীর সব চালাকি বুঝতে পেরে তোমার সন্তানকে এখানে লুকিয়ে রেখেছি। তোমার দুটো ফুটফুটে সন্তান হয়েছিল। আমি একজনকে এই ফুলের মধ্যে রেখেছি আর অন্যজনকে আমার এক ভক্তের কাছে রেখেছি। বাবা, ও বাবা, আমাকে একটু আদর করে ছুঁয়ে দাও না। আমি তোমার অপেক্ষায় এতদিন এখানে একা একা ছিলাম। আয় আয় আমার সোনা মেয়ে, আমার ফুল রাজকুমারী। আমি যে এতদিন এই বাবা ডাকটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম। মহারাজ ছুতেই ফুল তখন রাজকন্যা হয়ে গেল। ভিখারি রানী কাজল রেখার দুঃখ দূর হয়ে গেল। মহারানী এবং দাসীকে বন্দি করা হলো। রাজ্যে আবার সুখ ফিরে আসে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আর দেখা হচ্ছে নতুন আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো।